জন্ম নিয়ন্ত্রণ পিলের সাথে যৌন নিরাপত্তার কয়েকটা প্যাকেট, তাও আবার নিজের ছোট বোনের ব্যাগে দেখে খুব চমকে গেলাম। রীতের এত অধঃপতন দেখে লজ্জা লাগছে। কিছু না ভেবেই রীতকে ডাক দিলাম। রীত আমার সামনে আসতেই সাথে সাথে গালে চড় বসিয়ে দিলাম। রীতকে চড় মারতে দেখে বাবা মা দৌড়ে এলো। 5টা আঙুলের ছাপ বসে গিয়েছে রীতের গালে। তারপর বাবা অনেকটা রাগারাগি ভাব নিয়েই বলল, কি হয়েছে, তুই রীতকে মারলি কেন? মারবো না তো কি করব? তোমার মেয়ে ব্যাগে কি রেখেছে জানো? কি রেখেছে? জন্ম নিয়ন্ত্রণ পিল, এছাড়াও আরও দেখো কিসের প্যাকেট এসব। বাবা এসব দেখে আর কিছু বলতে পারছে না, বাকরুদ্ধ হয়ে গিয়েছে। মা এসব দেখে রীতকে থাপ্পড় মেরে বলল, তুই আমার মেয়ে হতে পারিস না। তুই এতটা খারাপ আগে জানতাম না। মা, আমি কি খারাপ কাজ করেছি? আমি নিজের নিরাপত্তার জন্য এসব ব্যাগে রেখেছি। জানো মা, আমি একজনকে ভালোবাসি। সে যদি আমায় ভালোবাসার প্রমাণের জন্য দেহে চায়, তাহলে তো আমাকে তা দিতে হবে, কারণ আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। আর এতে আমাদের সম্মানও যাবে না, কারণ আমি শতভাগ নিরাপত্তা থাকবো। রীত, কি বলছিস? তুই কি পাগল হলি? আর কোন জানোয়ার তোকে ভালোবাসে? আর ভালোবাসলে যারা এসব চায় তারা মন থেকে কখনোই ভালো হয় না। কিন্তু ভাইয়া, আমি রাশেদকে ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না। রাশেদ বলেছে সে আমার সাথে রুম ডেট করবে, তাই আমি এসব সাথে রেখেছি। বাবা তখন রীতের গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল, তুই আমার মেয়ে না। তুই আমার মেয়ে হলে এমন খারাপ কাজ করতে পারতিস না। কি বলো বাবা? মাত্র 3টে থাপ্পড়, আরও দেব না? দাও না আরও থাপ্পড়। জানো বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই না আমার জন্য তুমি রাশেদের বাবার পায়ে পড়ো, আর আমি তাই এইগুলো সাথে রেখেছি। আর তুমি না বললে আমি তোমার মেয়ে না? হ্যাঁ, ভালোই বলেছ। আচ্ছা বাবাই, আমি যদি শুধু জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যাগে রাখি, তাতে তোমার লজ্জা লাগে, আর অন্যদিকে তোমার গুণধর ছেলে একটা মেয়ের দিনের পর দিন ভালোবাসার নাম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভোগ করছে, মেয়েটি এখন প্রেগনেন্ট। মৌয়ের বাবা তো তোমাদের পায়ে ধরেছিল তার মেয়েকে যেন তোমার গুণধর ছেলে বিয়ে করে তোমাদের বাড়িতে চাকরানি করে রেখে দেয়। কিন্তু তোমরা কি করেছো? তুমি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো। আর মা বলেছে পতিতার মেয়েরা মেয়ের মতো পতিতা হয়। তাই ভাইয়া, তুই নাকি মৌয়ের সাথে কখনো কথাই বলিসনি। সেই বাচ্চারা নাকি তোর না অন্য কারোর বাচ্চা। ছি, ভাবতে অবাক লাগে। কি হলো বাবা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা মা, আমি যদি মেয়ে হয়ে তোমাকে পতিতা বানাতে পারি, তাই আমি ব্যাগে এসব রাখি। আর হ্যাঁ, তোমার গুণধর ছেলেকে বলো 5 টাকা দামের একটা প্যাকেট কিনে রাখতে, তাতে করে আর কোনো বাবা তোমাদের পায়ে পড়তে হবে না। হবে না কোনো মাকে পতিতা। জানো বাবা, আমি মেয়ের সবটা জানতাম। ভাইয়া বউয়ের সাথে যা যা করেছে, বিয়ের কথা বলে তা আমি তোমাদের সাথে হতো। বাবা তোমার পায়ে পড়েছিল, তুমি মৌকে মেনে নাও। আর ভাইয়া, তোর কাছে কোনোদিন কোনো আবদার করিনি, কিন্তু আজ তোকে বলছি, তুই মৌকে বিয়ে করে নে। মৌ তোকে অনেক ভালোবাসে। জীবনে সুখী হতে গেলে বিশ্বস্ত হাতের পাশাপাশি ভালোবাসাটাও লাগে। তুই সত্যি অনেক সুখে থাকবি। আমার বান্ধবীটা তোকে অনেক ভালোবাসে, অনেক। রীত আরও বলল, আর বাবা, আমি তোমাদের বোঝানোর জন্য ইচ্ছে করে ব্যাগে এইসব রেখেছিলাম, ক্ষমা করে দিও। আমার কোনোদিনও রিলেশন নেই, শুধু তোমাদের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম আমি। বাবা সাথে সাথে রীতকে জড়িয়ে ধরে বলল, মারে, অনেক বড় অন্যায় করে ফেলেছি, কালই মৌমামুনিকে বিয়ে করিয়ে আনবো। এবার খুশি তো? বাবা মৌকে
আজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৌ গত রাতে সুইসাইড করার জন্য হাতের শিরা কেটে ফেলেছে। হৃদের কথা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আর এক মুহূর্ত দাঁড় থাকতে পারলাম না, চলে গেলাম হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখি মৌয়ের বাবা চেয়ারে বসে আছেন, চোখের পানি নীরবে ঝরছে। নিজেকে আজ বড্ড অপরাধী মনে হচ্ছে। মৌয়ের রুম থেকে ডাক্তার বের হতেই দাঁড়িয়ে গিয়ে বললাম, স্যার মৌয়ের অবস্থা কি? অনেক রক্তক্ষরণ হয়েছে, বেশি ভালো নয়। আচ্ছা ডাক্তার সাহেব, আমি কি মৌয়ের সাথে দেখা করতে পারি? হ্যাঁ, বাট কোনো কথা বলানো যাবে না। আচ্ছা। তারপর আমি মৌয়ের পাশে গিয়ে দাঁড়াতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মৌয়ের মায়াবী চেহারাটা কেমন যেন হয়ে গেছে, হাতে ব্যান্ডেজ করা। মৌকে কিভাবে দেখব কখনো কল্পনা করতে পারিনি। চোখের পানি টপ টপ করে পড়ছে, বুকের ভেতরটা অজানা একটা জমাট বাঁধা কষ্টে ফেটে যাচ্ছে। মিস্টার রাজ, পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না, আপনি এখন আসেন। তারপর আমি আর কিছু না বলেই রুম থেকে বের হয়ে যাই। বাবা মা রীত সবাই হাসপাতালে। আমি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। রাজ, কাঁদিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, বাবা, সব কিছুর জন্য আমি দায়ী। মৌয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচব না বাবা। আমি ওকে সত্যিই খুব ভালোবাসি। ভাইয়া, এখন কান্না করে লাভ কি? তার চেয়ে বরং ওই সৃষ্টিকর্তাকে ডাকো, তাহলেই ভালো হবে। এদিকে মৌয়ের বাবা আমাদের সবাইকে দেখে বলল, আপনারা কেমন আছেন? আমার মেয়ে মরে গেছে নাকি বেঁচে আছে সেটা দেখতে এসেছেন? আর কি চান আপনারা? আমার মা মরা মেয়েটাকে আপনারা কেড়ে নিলেন। আমি তো আপনাদের কাছে বলেছিলাম আমার মেয়েটাকে আপনার বাড়ির চাকরানি করে রেখে দিন। বউ করা লাগবে না, শুধু আমার মেয়ের গর্ভের সন্তানটা যেন তার বাবার পরিচয় পায়। আপনার পায়েও পড়েছিলাম, আমার মেয়েটা হাসতে ভুলে গেছে, ঠিক মতো খেতে পারে না। সত্যি আগে যদি জানতাম, মেয়েটাকে জাতক ঘরে লবণ খাইয়ে মেরে নিজেও মরে যেতাম। আচ্ছা বলতে পারেন, একজন বাবা কেন নিজের স্ত্রীর মৃত্যুর পর শুধু একটা সন্তান দিকে চেয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় একা? আর যখন সেই মেয়েটা অন্য কোনো ছেলের জন্য সুইসাইড করতে যায়, তখন বাবাটার কেমন কষ্ট হয়? আপনারও তো একটা মেয়ে আছে। আমার মেয়ের জায়গায় আপনার মেয়েটার কথা ভাবুন তো। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার কলিজার টুকরাটা আপনাদের দেখলে কষ্ট পাবে। জানেন, ওর মা মারা যাওয়ার পর মায়ের অভাব কখনো ওকে বুঝতে দিইনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি, কিন্তু দিতে পারিনি আপনার ছেলেকে এনে। এটা একটা বাবার কাছে কতটা অসহায় মানুষের পায়ে পড়ে। প্লিজ চৌধুরী সাহেব চুপ করুন, আমাদের বড় অন্যায় হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। মৌ মামনি সুস্থ হলেই আমাদের রাজের বউ করে নেব। কথাটা শুনে চৌধুরী সাহেব কিছুই বলতে পারছে না। এদিকে ডাক্তার এসে বলল, মৌয়ের অবস্থা আশঙ্কাজনক, আপনারা তাকে ঢাকা নিয়ে চলে যান। তারপর রাতেই মৌকে নিয়ে ঢাকা চলে গেলাম সবাই মিলে। মৌয়ের পাশে বসে আছি, এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর পাশে নার্স ব্যতীত কেউ থাকতে পারবেন না। তারপর মৌ রুম থেকে বেরিয়ে আসলাম। হাসপাতালের বেঞ্চে বসে আছি, এমন সময় কে যেন কাঁধে হাত রাখলো। চেয়ে দেখি রীত। রীত, কিছু বলবি? ভাইয়া, তুমি এত কেঁদো না, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আর এই চিঠিটা নাও, তোমাকে লেখা মৌয়ের চিঠি। রীত চিঠিটা দিয়েই চলে গেল। আমি চিঠিটার ভাঁজ খুলে চিঠিটা পড়তে লাগলাম। প্রিয়তমেষু রাজ, তুমি তো ভালোই আছো, তুমি ভালো থেকো, আমি এটাই চাই। জানো, তোমাকে খুব ভালোবাসতাম। তোমাকে পাওয়ার জন্য মাঝরাতায় বারান্দায় দাঁড়িয়ে কাঁদতাম। আজ রাজ, স্বপ্ন দেখা কি পাপ?
তুমি তো আমার মাথা ছুঁয়ে প্রমিস করেছিলে আমাকে কখনো ছেড়ে যাবে না, তাহলে কেন এমন করলে? তুমি না বলেছিলে আমায় বিয়ে করবে, আমাদের সন্তান হবে, কত স্বপ্ন দেখিয়েছিলে আমায়, যেন আমি মা হতে যাচ্ছি। কিন্তু আমার সন্তান, বাবাটা যে তুমি, কিন্তু তুমি তো বাবা হিসেবে পরিচয় দিচ্ছ না। জানো, যখন তুমি বলেছ আমার গর্ভে তোমার সন্তান না অন্য কারোর সন্তান, তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল। আমি না হয় অপরাধ করেছি, তার জন্য আমাদের সন্তানটা কেন শাস্তি ভোগ করবে? জানো, কখনো বাবাকে কাঁদতে দেখিনি, আজকে বাবাকে কাঁদতে দেখলাম। বাবা বলেছে আমার গর্ভে বড় হওয়া সন্তানটা নাকি নষ্ট করে ফেলবে। আমি পারবো না নষ্ট করতে, তাই আমি নিজেকেই শেষ করে দিলাম। কি করব এই জীবন দিয়ে, যে জীবনে তোমাকে পাবো না? আমার ভালোবাসা তো কোনো খাত ছিল না, কেন করলে এমনটা? চলে গেলাম, ভালো থেকো। আর হ্যাঁ, নিজের খেয়াল নিজে রেখো। তুমি খুব কেয়ারলেস, একটু কেয়ারফুল হয়েও। ইতি নষ্টা মেয়ে। ময়ের চিঠিটা পড়তে পড়তে চোখের পানিতে ভিজে গেছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, নিজেকে বড্ড অসহায় লাগছে। নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে কষ্ট দিলাম। ময়ের ছবিটা বারবার হৃদয়ের স্মৃতিপটে ভেসে উঠছে। বাবা কিছুক্ষণ বাদে এসে বলল, ময়ের অবস্থা ভালো না, অনেক খারাপ। ডাক্তার সৃষ্টিকর্তাকে ডাকতে বলল। আর হ্যাঁ, তুই আগে বলবি, এত কিছু হতো না মা। মেয়েটার জন্য সত্যি অনেক খারাপ লাগছে। আমি বাবাকে কিছু বলতে পারলাম না, বুকের ভেতরে কষ্ট যে আমি কাউকে দেখাতেও পারছি না। শিরায় উপশিরায় মিশে আছে মৌ। মৌকে ছাড়া আমিও বাঁচব কিভাবে? একদিন সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। বিকেলবেলা হাসপাতালের সাইডে বেঞ্চে বসে আছি, এমন সময় একটা নার্স এসে বলল, মৌয়ের জ্ঞান ফিরেছে। নার্সের কাছে কথাটা শোনা মাত্রই দৌড়ে গেলাম মৌয়ের কাছে। মৌ আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিল সাথে সাথে। কি হলো, মুখ ফিরিয়ে নিলে কেন? মৌ বলল, তুমি তো আমার মুখ দেখতে চাও না। কে বলল? কে বলেছে তোমায়? কেন তুমি এসব বলছো? আচ্ছা, তুমি সুইসাইড কেন করতে গেছিলে? কার জন্য বাঁচবো? বাঁচার আশা তো সেই দিনই শেষ হয়ে গিয়েছে, যেদিন বলেছো আমার গর্ভের সন্তান অন্য কারোর। মৌ, প্লিজ আর বলো না, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। ভুলটা বুঝতে পেরেছি আমি। আচ্ছা, তাহলে আমার হাতটা ধরো একটু। আমি যখনই মৌয়ের হাতটা ধরতে যাব, এমন সময় হৃদ বলে উঠল, দাঁড়াও ভাইয়া, আমার একটা শর্ত আছে। আচ্ছা বল, কি শর্ত? তোমার ছেলে হলে নাম রাখবো রোহান, আর মেয়ে হলে রাখবো রায়েশা। যদি রাখো তাহলে এই শাকচুন্নিটার হাত ধরো। শাকচুন্নিটা আমাকে না বলেই মরতে গিয়েছিল। আমি তখন মৌয়ের চোখের দিকে তাকিয়ে বললাম, সন্তান তো হবে তোর ভাবির, আমার না। বলেই হেসে দিলাম। আমার সাথে সাথেই মৌ আর হৃদও হেসে দিল। ভালোবাসা তো এমনই, সারাটা জীবন ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে বাঁচতে চায় সবাই, কিন্তু মাঝপথে যদি দুজনের পথ দুদিকে চলে যায়, তাহলেই মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে থাকে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি, তিনি যেন প্রতিটি পবিত্র ভালোবাসাকে এভাবেই সজাগ করে রাখেন। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।